সরকারি দায়িত্ব পালন করতে চেয়ে এমন কোনো কাজ করিনি, আবারও জোর দিয়ে বলছি, যেটার জন্য আমার এই ধরনের একটা নিষেধাজ্ঞা পেতে হবে। মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে মন্তব্য সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের। অসত্য অভিযোগের ভিত্তিতে সিদ্ধান্ত, প্রমাণ করতে পারলে মেনে নেবেন শাস্তি। আমি সেনাপ্রধান থাকা অবস্থায় অথবা ডিজিবিজিবি থাকা অবস্থায় আমি আমার কোনো ভাই বা আত্মীয় স্বজনকে আমি কোনো কন্ট্রাক্ট দিয়েছি কিনা, এটা যদি কোনো একটা প্রমাণ কেউ দিতে পারে, তার যেই কোনো পরিণতি আমি মাথা পেতে নেই। আমরা মনে করি যে আমরা ইউএসের সাথে আমরা এঙ্গেজমেন্টের মধ্যে আছি। সেনাবাহিনীর বিষয়ের ক্ষেত্রে আমাদের এই মুহূর্তে কিছু বলতে চাই না। মার্কিন আচরণে খুশি হওয়ার কিছু নেই, নিজ পায়েই দাঁড়াতে হবে বিএনপিকে, বলছেন মির্জা ফখরুল। অনেকেই খুশি হবেন যে আপনার আজিজের স্যাংশন এসছে। আমি মনে করি যে ওটা হচ্ছে আরেকটা বিভ্রান্ত করা। আমার নিজের ঘর যদি আমি নিজে সামলাতে না পারি, অন্য কেউ আমার ঘর সামাল দেবে না। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময়, সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দ্বিতীয় ধাপে 156 উপজেলায় ভোট যুদ্ধ শেষে চলছে গণনা। ভোট পড়েছে 30% বেশি, জানালেন সিইসি। উৎপাদন বাড়াতে কৃষি প্রযুক্তিতে অভিজ্ঞ অস্ট্রেলিয়ার সহযোগিতা চান প্রধানমন্ত্রী। সাগরের নিরাপত্তায় কোস্টগার্ডকে সহায়তার প্রস্তাব অজি পররাষ্ট্রমন্ত্রী। শিক্ষা জীবনের শুরুতেই বড় ধাক্কা, ভিকারুন্নেসার 169 শিক্ষার্থীর ভর্তি বাতিলই রাখলেন হাইকোর্ট। অপেক্ষমান তালিকা থেকে শূন্যস্থান পূরণ ও অনিয়ম তদন্তের নির্দেশ। আল জাজিরার প্রতিবেদনে মিথ্যা নাটক সাজানো হয়েছিল, ঠিক তেমনি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাতেও অসত্য অভিযোগ তোলা হয়েছে বলে দাবি করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। তিনি বলেন, দুটি অভিযোগেই তার কোনো সংশ্লিষ্টতা নেই। আন্তর্জাতিক রাজনীতি চলছে কিনা এ বিষয়ে তার কোনো ধারণা নেই জানিয়ে জেনারেল আজিজ বলেন, সরকারি কাজে তিনি এমন কোনো অপরাধ করেননি যার জন্য তাকে শাস্তি পেতে হবে। বিজিবিতে ছিলাম 2012 সালে ডিসেম্বর থেকে, কিন্তু অনেক আগেই আমার ভাই হলো বিদেশে চলে গেছে। তো সেক্ষেত্রে আমি আমার পদ পদবি ব্যবহার করে কিভাবে আমি তাকে সহযোগিতা করেছি, আমি তো আমার বোধগম্য নয়, এটা অসত্য একটা অভিযোগ এনেছি, এটা সঠিক নয়। যে হলো অলরেডি হলে বিদেশে চলে গেছে, সেখান থেকে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া, সেখানে তো আবার তাকে তো বাংলাদেশে তো আসার প্রয়োজন পড়ে নাই যে আমি তাকে সহযোগিতা করব। আমি কোনো সহযোগিতা করিনি। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হলো, এই পারচেজগুলো সাধারণত হয়, এগুলার কন্ট্রাক্ট সব কিছু নিয়ন্ত্রণ করে, সব কিছু অর্গানাইজ থেকে শুরু করে সব কিছু করে হলো ডিজিডিপি, এবং ডিজিডিপি হলো এএফডি বা মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে, এটা আর্মি হেডকোয়ার্টারের আন্ডারে না। এই যে 4 তারিখে যেটা এএফডি থেকে অনুমোদনটা আসলো ইকুইপমেন্টটার, সেটা 26 তারিখে ডিজিডিপি কন্ট্রাক্টরের সাথে কন্ট্রাক্ট সাইন করে। 26শে জুন 2018। আমি 25শে জুন 2018 সেনাপ্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করি। আমি এই 25শে তারিখে দায়িত্বভার গ্রহণ করে 26 তারিখে যে কন্ট্রাক্টটা সাইন হলো, আমার ইনভলভমেন্টটা কোথায় সেনাপ্রধান হিসাবে? আমার তো কোনো সম্পৃক্ততাই তো নাই এইটাতে। আমার ভাইকে কোথায় কন্ট্রাক্ট দিব আর আমি ওইটা থেকে ঘুষ নিব? আপনি যদি এই ব্যাপারে এভিডেন্স চান, আমার কাছে সব ডকুমেন্ট আছে। কেউ যদি প্রমাণ করতে পারে যে আমি আমার কোনো ভাইকে বিজিবিতে 4 বছর ডিজি থাকা অবস্থায়, অথবা সেনাপ্রধান হিসেবে 3 বছর আর্মিতে থাকা, আর্মি চিফ থাকা অবস্থায় আমি সেনাবাহিনীতে বা বিজিবিতে আমার কোনো ভাইকে কোনো কন্ট্রাক্ট দিয়েছি কিনা, আমি আবারও চ্যালেঞ্জ দিচ্ছি। আমেরিকা যেই সিদ্ধান্তটা নিয়েছে, আমার মনে হচ্ছে যে আল জাজিরার, কারণ একই ধরনের দেখছি, সেই জন্য আমি এই উত্তরটা সেভাবেই দিলাম, যা অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যানেড সে নাটক যেটা করেছিল আল জাজিরা, আর এখানে যে প্রশ্ন দুইটাও যেটা, ওইটার সাথে আমি লিঙ্ক দেখছি একই ধরনের, সেজন্য আমি এই উত্তরটা দিলাম। আমি ডিজিবিজিবি হিসেবে
এবং সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালনের সময় আমি সর্বদা সচেষ্ট ছিলাম যে আমার কারণে যাতে এই দুইটা ঐতিহ্যবাহী সংস্থা বা বাহিনীর যাতে কোনো ধরনের দুর্নাম না হয়, আমি সর্বদা সচেতন ছিলাম এবং আমি মনে করি আমি সেই সচেতনতা নিয়েই আমি আমার দায়িত্ব সম্পন্ন করেছি। আমি কোনো কিছু এমন করিনি যাতে আজকে আমাকে অনুশোচনা করতে হবে। আই এম সরি, নো, আই ডিড নট ডু এনি সাচ থিং। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী আফজাল হোসেন, যাচ্ছি তার কাছে। আফজাল, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ জাফর। আফজাল, আমরা প্রতিবেদনটিতে জেনারেল আজিজের প্রতিক্রিয়ার কিছু অংশ দেখলাম, একটু বিস্তারিত জানাবেন। জেনারেল আজিজ নিষেধাজ্ঞার পরে আসলে তিনি কি ভাবছেন, তার প্রতিক্রিয়াটা আসলে কীরকম? না, তিনি মোটা দাগে ওয়াশিংটনকেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে তার বিরুদ্ধে যে দুটি অভিযোগ, সেই দুটি অভিযোগই অসত্য এবং অসত্য তথ্যের ভিত্তিতেই মার্কিন যে স্টেট ডিপার্টমেন্ট যে নিষেধাজ্ঞাটি দিয়েছে এটি তিনি মনে করছেন এবং তিনি চ্যালেঞ্জ দিয়ে বলছেন যদি তার বিরুদ্ধে ধরনের অভিযোগের প্রমাণ দিতে পারে তাহলে তিনি যে কোনো পরিণতি ভোগ করবেন। তার বক্তব্যের মোটা দাগে কয়েকটি পয়েন্ট আমরা তুলে ধরে চেষ্টা করেছি। তিনি যেটি বলেছেন যে আল জাজিরার তথ্যচিত্রটি ছিল নাটক। আল জাজিরা যে 2021 সালের যে একটি তথ্যচিত্র নির্মাণ করেছিল অল দ্য প্রাইম মিনিস্টার ম্যানস, সেখানে যে নাটক মঞ্চস্থ করা হয়েছিল তারই ভিত্তিতেই মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এটি করেছে এবং যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় অসত্য তথ্য তিনি যে অসত্য তথ্যগুলো দেওয়া হয়েছে তার বিস্তারিত তিনি ব্যাখ্যাও কিন্তু আজকে গণমাধ্যমে দিয়েছেন। নিষেধাজ্ঞায় তিনি অবাক হয়েছেন আজকে তিনি যখন এই নিষেধাজ্ঞার খবরটি তার এক বন্ধুর মাধ্যমে তিনি জানতে পারেন এবং তিনি নিষেধাজ্ঞার যে বিবৃতিটি তিনি পড়েছেন, পড়ে তিনি আজকে গণমাধ্যমকে বলেছেন তিনি অবাক হয়েছেন। অভিযোগ প্রমাণ করতে পারলে পরিণতি যে কোনো পরিণতি হয় সেটি তিনি মেনে নেবেন এবং দুটি যে অভিযোগ, এই আজিজ আহমেদ মূলত 3 বছর সেনাপ্রধানের দায়িত্ব পালন করেছেন, এর আগে 4 বছর বিজিবির মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন এবং তিনি যেটি বারবার বলার চেষ্টা করছেন যে এই দায়িত্ব পালনকালে অর্থাৎ বিজিবির মহাপরিচালক থাকাকালে এবং সেনাবাহিনীর প্রধান থাকাকালে তিনি ক্ষমতার অপব্যবহার করে তার বিরুদ্ধে যে অভিযোগটি আনা হয়েছে যে ভাইয়ের সঙ্গে যোগসাজশ করা হয়েছে সেনাবাহিনীর ঠিকাদারি এর কাজ পাইয়ে দেওয়ার বিষয়টি, এটি একটি। আরেকটি হচ্ছে যে তিনি তার যে ভাইদের অপরাধমূলক যে কার্যক্রম তারা ভাইগুলো করেছেন তারা যেন জবাবদিহি এড়িয়ে যেতে পারেন তার ব্যবস্থা তিনি করেছেন এবং এই দুটি অভিযোগেরই বিস্তারিত জবাব দিয়েছেন এবং ওয়াশিংটনকে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে যদি তার পেশাগত দায়িত্ব পালনকালে এ ধরনের কোনো অপরাধ তিনি করেননি এবং সেটার যদি প্রমাণ দিতে পারে তাহলে তিনি যে কোনো পরিণতি তিনি ভোগ করবেন। মূলত মোটা দাগে আজিজ আহমেদের যে প্রতিক্রিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে নিষেধাজ্ঞা এই বিষয়টি তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। আফজাল, আমরা জেনারেল আজিজের প্রতিক্রিয়া তো দেখলাম, তবে এই প্রেক্ষিতে কিন্তু সারা দেশেও কিন্তু একটা আলোচনা হচ্ছে। সরকার পক্ষ যেমন আলোচনা করছে, একইভাবে বিরোধী পক্ষের বিষয়টা আলোচনা এসেছে। আমরা এই বিষয়ে সরকারের পররাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্যরা যে কথা বলেছেন সেটি একটু জেনে তারপর আবার আপনার কাছে ফিরব। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়ে আগেই বাংলাদেশকে জানিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। ভিসা নীতির আওতায় নয়, অন্য আইনে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা, এমনটাও জানান তিনি। আর নিষেধাজ্ঞা ইস্যুতে বিস্তারিত জানেন না বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে 2021 সালের ডিসেম্বরে র্যাবের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র, যা দুদেশের সম্পর্কে তৈরি করে টানাপোড়েন। 2023 সালের মে মাসে দেশটি তাদের পুরনো ভিসা নীতি নতুন করে ঘোষণা করে। সেখানে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ায় অযাচিত হস্তক্ষেপ বা প্রভাব বিস্তার করলে ভিসা নীতি প্রয়োগের ঘোষণা দেওয়া হয়। এরই মধ্যে বাংলাদেশে অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নিরঙ্কুশ বিজয় নিয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ। গেল সপ্তাহে বাংলাদেশ সফর করেন নির্বাচনের আগের আলোচিত চরিত্র মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। অতীত পেছনে ফেলে দুদেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা বলেন তিনি। এর মাত্র কয়েকদিন পর সোমবার রাতে দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগ তুলে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং তার পরিবারের যুক্তরাষ্ট্রে প্রবেশের উপর আসে নিষেধাজ্ঞা। কিন্তু সে অভিযোগের সপক্ষে তাদের হাতে কোনো প্রমাণ আছে কিনা তার কোনো উল্লেখ নেই মার্কিন পররাষ্ট্র দফতরের বিবৃতিতে। এ নিয়ে মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী জানান, বিবৃতি প্রকাশের আগে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মিশনকে জানিয়েছিল দেশটি ভিসা নীতির আওতায় নয়, ফরেন অপারেশনস অ্যান্ড রিলেটেড অ্যাপ্রিসিয়েশন আইনে জেনারেল আজিজের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এই ইউএসএতে আমাদের মিশনকে আগে জানানো হয়েছে, অর্থাৎ এটা
পাবলিক করার আগে জানানো হয়েছে। সেনাবাহিনীর বিষয়ের ক্ষেত্রে এই মুহূর্তে কিছু বলতে চাই না, যেহেতু সাবেক সেনাপ্রধান, এটি সেনাবাহিনীর বিষয়। অর্থাৎ যে ভিসা নীতি ঘোষণা করা হয়েছিল সেটির অধীনে তাকে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়নি, অন্য অ্যাক্টের অধীনে তাকে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। এদিকে মঙ্গলবার সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আনুষ্ঠানিক কোনো চিঠি আসেনি স্বরাষ্ট্রের কাছে। আমেরিকান সরকার কিন্তু অনেক দেশে অনেক পার্সোনাল লেভেলেও এই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছেন, অনেক দেশে দিয়েছে। কাজে এটা তাদের জন্য নতুন কিছু নয়। আমাদের যাকে দিয়েছেন এটা আমাদের কাছে এখনো সঠিকভাবে আমাদের কাছে আসে নাই। তবে মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে উদ্বিগ্ন নয় বলেও জানান সরকারের মন্ত্রীরা। ডিটেল না হলে আমি শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে মার্কিন নিষেধাজ্ঞায় খুশি হওয়ার কিছু নেই জানিয়ে নিজ শক্তিতেই দাবি আদায়ে জোর দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের দাবি, দুর্নীতির কারণে আজিজের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নিষেধাজ্ঞার বিষয়টি মার্কিন ভিসা নীতির আওতায় পড়ে না। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সরকার বিরোধী আন্দোলনের পাশাপাশি নির্বাচনের আগে কূটনৈতিক মহলেও ব্যাপক তৎপরতা চালিয়েছিল বিএনপি। বিভিন্ন সময় মার্কিন রাষ্ট্রদূত সহ বাংলাদেশে অবস্থানরত পশ্চিমা দেশের কূটনীতিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে তারা। 2021 সালের ডিসেম্বরে র্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞার পর বিএনপিকে উচ্ছ্বসিত হতেও দেখা যায়। তবে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের উপর মার্কিন নিষেধাজ্ঞায় উল্টো সুর দলটির। এ নিয়ে খুশি হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। বলেন, নেতাকর্মীদের এই বিষয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই, কোনো নিষেধাজ্ঞা নয়, বরং নিজেদের শক্তিতেই সরকার পতন আন্দোলন ত্বরান্বিত করার বিষয়ে জোর দেন তিনি। আমার নিজের ঘর যদি আমি নিজে সামলাতে না পারি, অন্য কেউ আমার ঘর সামাল দেবে না। অনেকেই খুশি হবেন যে আপনার আজিজের স্যাংশন এসছে। আমি মনে করি যে ওটা হচ্ছে আরেকটা বিভ্রান্ত করা। র্যাবের বিরুদ্ধে হয়েছে, আপনার র্যাব সংগঠন হিসেবেই বন্ধ, পুলিশের 9 জন ছিল, তখন তো স্যাংশন হয়েছিল। তাতে কি ওদের সেই ভয়ঙ্কর যাত্রা যেটা, সেই যাত্রা বন্ধ হয়েছে? বন্ধ হয় না। নিজেদের পায়ে নিজেদের দাঁড়াতে হবে। এদিকে সাবেক সেনাপ্রধানের ওপর যুক্তরাষ্ট্রের দেয়া নিষেধাজ্ঞার বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, ভিসা নীতির আওতায় নয়, ভিন্ন আইনে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এ নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে সমর্থন করে তিনি বলেন, এর বেশি বলার কিছু নেই। ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা বলেছে, বাংলাদেশের মিশনকে জেনারেল আজিজের বিষয়ে অবহিত করা হয়েছে। জেনারেল আজিজের বিরুদ্ধে আসলে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা ভিসা নীতির প্রয়োগ নয়, এটি অ্যাপ্রোপ্রিয়েশন আইনের অধীনে। এ সময় উপজেলার দ্বিতীয় ধাপের নির্বাচন ও ফলাফলের প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে কথাও বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। আফজাল, পরপর দুটি প্রতিবেদনে কিন্তু আমরা সরকারের দুজন মন্ত্রী এবং একই সাথে আওয়ামী লীগ এবং বিএনপির মুখপাত্রদেরকেও দেখলাম, তারা কথা বলেছেন এই বিষয়টি নিয়ে। তার মানে আসলে মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে এক ধরনের রাজনৈতিক কথা চালাচালিও চলছে, জেনারেল আজিজ আহমেদের উপর যে নিষেধাজ্ঞা, এই বিষয়টি একটু বিস্তারিত বলবেন। না, আসলে ডোনাল্ড লু মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর যে বাংলাদেশ সফরের সপ্তাহ না যেতেই এ ধরনের নিষেধাজ্ঞা নিয়ে যতটা না জোরালোভাবে রাজনীতির মাঠে আলোচনা হওয়ার কথা ছিল, আমরা কিন্তু খুব একটা ওরকম আজকে দেখি নাই। দুপক্ষই কিন্তু একেবারে মানে সংযত থেকেই প্রতিক্রিয়া দেখেছেন। আজকে বিএনপির মহাসচিব যেটি বলেছেন যে আজিজের উপর নিষেধাজ্ঞাই সরকারের দুর্নীতির প্রমাণ। এবং আপনার মনে আছে কিনা জাফর, যে 2021 সালে যখন র্যাবের সাবেক বর্তমান 7 জন কর্মকর্তার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হলো, এরপরে বিএনপির তরফ থেকে অনেকটা উচ্ছ্বসিত মনে হয়েছিল, সমাবেশেও তারা এই ধরনের বক্তব্যগুলো দিয়ে এসেছিল। কিন্তু আজকে যখন আজিজ আহমেদের বিরুদ্ধে এ ধরনের নিষেধাজ্ঞা আসলো, তখন তারা খুব একটা রাগঢাক রেখে সংগতভাবেই প্রতিক্রিয়া দিয়েছেন এবং তিনি বলেছেন যে এই নিষেধাজ্ঞাতে বিএনপি নেতাকর্মীদের খুশি হওয়ার কিছু নেই, অন্য কোনো দেশ তাদের পক্ষ হয়ে কাজ করবে এটি তিনি মনে করেন না। এবং তিনি বলছেন যে নিজেদের শক্তি বা নিজেদের জনবল দিয়েই নিজেদের আন্দোলন নিজেদেরই করতে হবে, নিজেদের আন্দোলন নিজেরা করেই আন্দোলন সফলতার দিকে এগিয়ে নিতে হবে। আওয়ামী লীগ নেতারাও বলেছেন যে আজিজের নিষেধাজ্ঞার বিষয়টি দূতাবাসকে আগেই জানানো হয়েছিল, এটি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন। এবং এই যে নিষেধাজ্ঞা, এটি আসলে ভিসা নীতির
প্রয়োগ নয় বা ভিসা নীতির আওতায় নয়। ভিসা নীতির আওতায় নয়, এটি আসলে পরিষ্কারভাবেই বোঝা যায় যে যাদেরকে ভিসা নীতির আওতায় নিষেধাজ্ঞা দেওয়া হয় সেটি আসলে কারো নাম প্রকাশ করা হয় না। যেহেতু এটি আজিজ আহমেদের নাম প্রকাশ করা হয়েছে, তার পরিবারের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং এটি বিবৃতির মাধ্যমেই জানিয়ে দেওয়া হয়েছে, সেই কারণেই কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে এটি ভিসা নীতির প্রয়োগ নয় এবং আগে ভাগেই বাংলাদেশের যে দূতাবাস ছিল যুক্তরাষ্ট্রে তাদেরকে জানানো হয়েছিল নিষেধাজ্ঞা নিয়ে কথা বলতে চান না ওবায়দুল কাদের। এবং তিনি যেটি বলেছেন যে পররাষ্ট্রমন্ত্রী যে কথাটি বলেছেন সেইটি আসলে এখন পর্যন্ত চূড়ান্ত কথা, এর বাইরে নতুন করে বলার কিছু নাই। তারপরেও আজিজ আহমেদের এই যেহেতু সাবেক সেনাপ্রধান এবং তার উপরে যে নিষেধাজ্ঞাটি এসেছে এবং তার পরিবারের উপরে নিষেধাজ্ঞাটি এসেছে, এটি নিয়ে গত কয়েকদিন বা আগামী কয়েকদিন রাজনীতিতে কথাবার্তা উঠবে, এটি কিন্তু স্বাভাবিক। অনেক ধন্যবাদ আফজাল আপনাকে। আপনার মাধ্যমে আমরা বেশ অনেকগুলো তথ্য এই বিষয়ে জানতে পারলাম, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আফজাল হোসেন, জানাচ্ছিলেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের ওপর যে মার্কিন নিষেধাজ্ঞা সেই বিষয় নিয়ে আজকে বাংলাদেশে এবং রাজনীতির মাঠে যে আলোচনা, পাশাপাশি আজিজের প্রতিক্রিয়া সে বিষয়ে বিস্তারিত। অন্য প্রসঙ্গে আলোচনা করছি। এবার উৎপাদন বাড়াতে কৃষি প্রযুক্তিতে অভিজ্ঞ অস্ট্রেলিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফররত অজি পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী একথা বলেন। এর আগে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠকে বাংলাদেশের সমুদ্র নিরাপত্তা নিশ্চিতে কোস্টগার্ডকে সহায়তার প্রস্তাব দেন পেনি ওং। এলডিসি গ্র্যাজুয়েশনে আলাদা আর্থিক সহায়তার কথাও জানান তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর অস্ট্রেলিয়ার প্রথম উচ্চ পর্যায়ের সফরে ঢাকায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী। দ্বিপাক্ষিক বৈঠকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন ছিল আলোচনায়। পরে যৌথ সংবাদ সম্মেলনে পেনি ওং জানান, এলডিসি গ্র্যাজুয়েশনে আলাদা আর্থিক সহায়তা, বাংলাদেশের কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে অবদান রাখতে চায় অস্ট্রেলিয়া। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকেই সমাধান করতে হবে বলেও জানান তিনি। We want to do is to have deeper cooperation between our coast guards. We will bring the head of our coast guard here to talk with the head of your coast guard so that we can have more practical cooperation together. In Myanmar we need a safe and enduring solution to the crisis that allows the Rohingya to realise their goal of a safe return to their homeland. পররাষ্ট্রমন্ত্রী জানান, দেশটিতে শিক্ষার্থীদের যাওয়ার প্রক্রিয়া আরও সহজ করা, দক্ষ জনশক্তি রপ্তানি, কৃষি খাতে সহযোগিতা সহ জলবায়ু পরিবর্তন মোকাবেলা ইস্যুতে আলোচনা হয়েছে। We are now enjoying quota-free, duty-free access in the Australian market. Very thankful, Honourable Foreign Minister has said this will continue, though we are going to graduate from LDC to developing country. এর আগে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন পেনি ওং। ভূরাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবং ভারত মহাসাগরীয় অঞ্চলকে কেন্দ্র করে অস্ট্রেলিয়া বাংলাদেশের সম্পর্ক জোরদারে আগ্রহী বলে জানান তিনি। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করেন পেনি ওং। যান ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত জাদুঘরে কিংবদন্তি রাষ্ট্রনায়কের প্রতি শ্রদ্ধা জানান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী। দুদিনের এ সফরে বুধবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা রয়েছে পেনি ওংয়ের। ওই দিনই ঢাকা ছাড়ার কথা রয়েছে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলে জানিয়েছেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। 30% বেশি ভোট পড়েছে বলে জানিয়েছেন তিনি। নির্বাচনে সহিংসতার তেমন কোনো ঘটনা ঘটেনি, হাতাহাতি হয়েছে দু একটা। নির্বাচনে উপস্থিতির যে হার সেটি এ পর্যন্ত আমরা যেটা পেয়েছি এটি 30+ হতে পারে। আমি ব্যক্তিগতভাবে 30% ভোটকে কখনোই খুব উৎসাহব্যঞ্জক মনে করি না। একটা বড় প্রধানতম কারণ হতে পারে দেশের একটা বড় রাজনৈতিক দল তারা প্রকাশ্যে এবং ঘোষণা দিয়ে ভোট বর্জন করেছে এবং জনগণকে ভোট প্রদানেও নিরুৎসাহিত করেছে। আমাদের ভোট নিয়ে কোনো সংকট নেই, সংকটটি হচ্ছে রাজনীতিতে। শিক্ষাজীবনের শুরুতেই ধাক্কা। ভিকারুন্নিসা নুন স্কুলের প্রথম শ্রেণীর 169 শিক্ষার্থীর ভর্তি বাতিলই রাখলেন হাইকোর্ট। ভর্তির অনিয়ম তদন্ত ও জড়িতদের চিহ্নিত করতে 3 সদস্যের কমিটিও গঠন করেছেন উচ্চ আদালত। আর অপেক্ষমান তালিকা থেকে 15 দিনের মধ্যে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে।
শিক্ষা জীবনের শুরুতেই ধাক্কা খেল ১৬৯ কোমলমতি শিশু। ভর্তির বয়স জটিলতায় ভিকারুন্নেসা নুন স্কুলের প্রথম শ্রেণী থেকে চূড়ান্তভাবে বাদ দেওয়ার আদেশ এলো উচ্চ আদালত থেকে। এদিন ভর্তি বাতিল হওয়া শিশুদের স্থান অপেক্ষমান তালিকা থেকে ১৫ দিনের মধ্যে পূরণের নির্দেশ দেওয়া হয়েছে। কাদের গাফিলতিতে এ হাল শিক্ষার্থীদের তা নিয়ে মঙ্গলবার বিস্তারিত রায় দিয়েছেন উচ্চ আদালত। অভিভাবকদের গাফিলতি এবং স্কুলটির ভর্তি নীতিমালার ত্রুটিও দেখছেন বিচারপতিরা। অভিভাবকদের আইনজীবী বলছেন, এই কালিমা সারা জীবন বয়ে বেড়াতে হবে নিষ্পাপ শিশুদের। উন্নত দেশে শিক্ষার্থী প্রতি যার ক্ষতিপূরণ $1 মিলিয়ন। গাফিলাতি থাকলে, দুর্নীতি থাকলে থাকতে পারে মাউসির পক্ষে, থাকতে পারে ভিকারুন্নেসার পক্ষে। কারণ এই ১৬৯ জন বাচ্চা কিন্তু লটারির মাধ্যমে আসছে, কারো সুপারিশে আসে নাই, এবং তারা কোথাও দেখাইতে পারেন নাই যে এই লটারিতে কোনো দুর্নীতি ছিল। এর মানে হচ্ছে গিয়ে যাদের দায় ছিল তারা কেউ ভিকটিম হইল না, ভিকটিম হইল গিয়ে ১৬৯ জন ছাত্রী এবং তার বাবা মারা। অন্য কোনো বিদেশে হইলে এইরকম বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করার কারণে বোর্ডের প্রায় পার বাচ্চার জন্য ১ মিলিয়ন করে হচ্ছে ক্ষতিপূরণ আদায় করা যেত। রিটকারী আইনজীবী বলছেন, ভিকারুন্নেসায় দীর্ঘদিন ধরে চলে আসা অনিয়মের শিকার এই শিশুরা। এখানে আসলে কি ধরনের দুর্নীতি হয়েছে, কি ধরনের স্ক্যাম হয়েছে, বা সফটওয়্যারে কোনো রকমের গাফিলতি কারো ছিল কিনা, এটা খুঁজে বের করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে। নীতিমালা অনুযায়ী ৬ বছরের উপরে ৭ বছরের নিচের শিশুরা প্রথম শ্রেণীতে ভর্তির আবেদন করতে পারবেন। অথচ ৭ থেকে ৮ বছর বয়সী এই ১৬৯ জনকে ভর্তি করেছিল স্কুল কর্তৃপক্ষ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের খবর। ঘাটতি মেটাতে আসছে বাজেটে ব্যাংক খাত থেকে ঋণ নেওয়া হবে প্রায় ১.৫ লাখ কোটি টাকা, যা সম্ভাব্য মূল বাজেটের ৫ ভাগের ১ ভাগ। ব্যবসায়ীরা বলছেন, ব্যাংক ঋণ নয়, রাজস্ব বাড়াতে জোর দিতে হবে। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। একটি পরিবারের আয় যতটা তার চেয়ে বেশি ব্যয় হলেই ঋণমুখী হতে হয়। ঠিক একই রাষ্ট্রের আয় ও ব্যয় ব্যবস্থাপনার চিত্র। ব্যয় অনুযায়ী অভ্যন্তরীণ রাজস্ব আয় না থাকায় লক্ষ্য পূরণে প্রতি বছর সরকার ঋণ নেয় বিদেশি দাতা সংস্থা ও ব্যাংক থেকে। চলতি অর্থ বছর ব্যাংক খাতে ঋণের লক্ষ্য ছিল ১,৩২,০০০ কোটি টাকা, আর আসন্ন ২০২৪-২৫ অর্থ বছরে রাজস্ব আদায়ের পাশাপাশি ব্যাংক খাত থেকেও ঋণের লক্ষ্যমাত্রা রয়েছে সম্ভাব্য ১.৫ লাখ কোটি টাকা। যারা ঋণ নিয়ে কর্মসংস্থান তৈরি করবেন তাদের মত, বাড়তি ঋণ চাপে ফেলবে ব্যবসা বাণিজ্যে। আসন্ন বাজেটে যে ঘাটতি পূরণগুলোর একমাত্র কায়দা হচ্ছে যে রাজস্ব আদায় আমাদের বাড়াতে হবে। এই ক্ষেত্রে আমরা মনে করি যে এই দিকটা আমাদের অনেক দুর্বল। সাবেক ব্যাংকাররা বলছেন, উন্নয়নের বাড়তি খরচ কমাতে কাটছাঁট করতে হবে খাত অনুযায়ী। সরকার যদি বাজেটে ব্যাংকের উপর, লোনের উপর নির্ভর করে, তো বাজেটটা বিলাসবহুল বাজেট করা যাবে না। সামগ্রিক অর্থনীতির অবস্থা বিবেচনা করে সরকারকে সিদ্ধান্ত নিতে হয়। আমাদের যে অবকাঠামোগত ব্যয় বড় সেইগুলো সরকারকে কিছুটা হিসাব করে করতে হবে, যেগুলো খুব তাড়াতাড়ি কমপ্লিট হবে, যেখান থেকে রিটার্ন আসবে সেগুলোতে যেরকম করতে হবে। নতুন অনেক বিশাল প্রজেক্টে যাওয়া এই মুহূর্তে কিছু ধীর গতিতে করতে হবে। আর বিনিয়োগ সম্প্রসারণে বড় বাধা হিসেবে সরকারের ব্যাংক ঋণ নেয়াকে দায়ী করছেন অর্থনীতিবিদরা। এসএমই কে স্পেশাল ক্রেডিটের কথা বলেছিল, মাইক্রো ক্রেডিটটাকে ত্বরান্বিত করেছিল। বাংলাদেশ ব্যাংক যে রোল প্লে করেছিল সেটা হলো একটু নিম্নমুখী। আস্তে আস্তে এগুলো সংকুচিত হচ্ছে এবং এখন সমস্ত ডিরেকশনটা হলো ঊর্ধ্বমুখী। গত কয়েক বছরে ঘাটতি বাজেট পূরণে ফেব্রুয়ারি পর্যন্ত কেন্দ্র ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকে সরকারের ঋণ দাঁড়িয়েছে 4,02,000 কোটি টাকা। এর মধ্যে শুধু বাণিজ্যিক ব্যাংকে ডিসেম্বর পর্যন্ত রয়েছে প্রায় 2,80,000 কোটি টাকা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বাবর আলীর এভারেস্ট বিজয়ে আনন্দের রেশ না কাটতেই নতুন আরেকটি অর্জনের দ্বারপ্রান্তে বাংলাদেশ। সব কিছু ঠিক থাকলে আগামী 25 মে 41,000 ফুট উচ্চতা থেকে ঝাঁপ দিয়ে মাটিতে অবতরণ করবেন বাংলার সন্তান আশিক চৌধুরী। অভিযানের খুঁটিনাটি তুলে ধরছেন তাজরিন রিকা, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। অজানাকে জানা, অদেখাকে দেখা, আর অসম্ভবকে সম্ভব করাই তো মানুষের অদম্য বাসনা। এই বাসনা কারো কারো মাঝে যেন একটু বেশিই প্রবল, নয়তো 1000 ফুট উচ্চতার উড়ন্ত বিমান থেকে লাফিয়ে পড়বেনই বা কেন?
পাখির মতো আকাশে উড়ে উড়ে মেঘের ভাঁজে ঘুরে বেড়ানো এই তরুণ আর কেউ নন বাংলাদেশি স্কাই ডাইভার আশিক চৌধুরী। পাইলট পরিবারের সন্তান আশিকের ছোটবেলা থেকেই উড়ে বেড়ানোর শখ। প্রথমে জাম্প করেছিলাম 2012 সালে ইংল্যান্ডে। জাম্প করেই বুঝেছি যে একটা সময় আমি আসলে রেগুলার জাম্পার হতে চাই। গত বছরের শুরু থেকে আমি আসলে একদম অ্যাক্টিভলি জাম্প করছি। সো প্রায় 1.5 বছর হলো রেগুলার জাম্প করছি। আকাশে উঠতে উঠতে আশিক এবার নতুন এক অর্জনের মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে। আগামী 25 মে 41,000 ফুট উচ্চতা থেকে ঝাঁপ দিয়ে গড়তে যাচ্ছেন বিশ্ব রেকর্ড। লাল সবুজের পতাকা হাতে এই অভিযান সফল হলে নাম লেখাবেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে। ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে জাম্প করব, which I'm very excited about। আমাদের নিজেদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে প্রুভ করতে হবে যে আমরাও আসলে পারি। আবহাওয়া অনুকূলে থাকলে 25 মে বাংলাদেশ সময় বিকেল 5:30টায় নতুন এক ইতিহাস গড়ার শপথে লড়বেন আশিক চৌধুরী। ওয়েদার ইজ ভেরি ইম্পর্টেন্ট। বৃষ্টি হলে যেরকম জাম্প করা যায় না, এরকম বিভিন্ন ধরনের ফ্যাক্টরস কাজ করে। বিমান থেকে লাফিয়ে পড়ার দুঃসাহসিক এমন অভিযানের নাম প্যারাশুটিং বা স্কাই ডাইভিং, যেখানে মাধ্যাকর্ষণ শক্তির সাহায্যে বায়ুমণ্ডলের উঁচু স্থান থেকে স্থল বা সমুদ্র পৃষ্ঠের উদ্দেশ্যে ঝাঁপিয়ে পড়েন স্কাই ডাইভার। 12,000 থেকে পড়ছেন তখন না পৃথিবী খুব তাড়াতাড়ি মুখের কাছে আসে না, এত আস্তে আসে আপনার মনে হবে যে আপনি আসলে ভাসছেন। মানুষ দুঃসাহস দেখাবে, ক্ষমতার বলে হাতের মুঠোয় পুরে নিতে চাইবে গোটা বিশ্বকে, এটাই স্বাভাবিক। আশিক চৌধুরীর এই অভিযান সফলতার মুখ দেখুক, তার এই অর্জন ছুঁয়ে যাক কোটি কোটি বাঙালির হৃদয়। তাজরিন রিকা, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সরকারি দায়িত্ব পালন করতে যেয়ে এমন কোনো কাজ করি না, আবারও জোর দিয়ে বলছি, যেটার জন্য আমার এই ধরনের একটা নিষেধাজ্ঞা পেতে হবে। মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে মন্তব্য সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের। অসত্য অভিযোগের ভিত্তিতে সিদ্ধান্ত, প্রমাণ করতে পারলে মেনে নেবেন শাস্তি। দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে বিজয়ীর সমর্থকদের উচ্ছ্বাস, ভোট পড়েছে 30% বেশি, জানালেন সিইসি। এবং উৎপাদন বাড়াতে কৃষি প্রযুক্তিতে অভিজ্ঞ অস্ট্রেলিয়ার সহযোগিতা চান প্রধানমন্ত্রী। সাগরের নিরাপত্তায় কোস্টগার্ডকে সহায়তার প্রস্তাব অজি পররাষ্ট্রমন্ত্রীর। এই ছিল রাতের সময়, এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়।